ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আপার প্রাইমারি টেটের জিওগ্রাফি থেকে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন অ্যানালাইসিস করে দিচ্ছি। তোমরা যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। তোমরা সবাই জানো যে সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে কিন্তু টোটাল 60 নম্বরের প্রশ্ন থাকে, অর্থাৎ এখানে ইতিহাস, ভূগোল এবং ইন্ডিয়ান পলিটি থেকে কিছুটা প্রশ্ন থাকে। এই মিলে তোমাদের 60 নম্বরের 60টি কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকে। তো তোমরা যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই এই সোশ্যাল স্টাডিজটাকে ভালো করে রেডি করবে। এই সোশ্যাল স্টাডিজের মধ্যে 60-এর মধ্যে তোমরা চেষ্টা করলে 55ও কিন্তু পেতে পারো। ওকে, আর বাদ বাকি তোমার হচ্ছে বাংলা বলো, সিডিপি বলো বা ইংরেজি বলো, সেইখান থেকে কিছুটা মার্কস তুলতে পারলেই কিন্তু তোমাদের 5 নম্বরটা চলে আসবে। ওকে, তো তোমরা যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। আর এর সাথে সাথে অলরেডি আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে আপার প্রাইমারি টেটের কিন্তু কোর্স লঞ্চ হয়ে গেছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই গাজল সিভিল সার্ভিস একাডেমি যে অ্যাপটি আছে সেই অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নিতে পারো। দেখো, আমরা এখানে মোট 10টা প্রশ্ন আলোচনা করছি ভূগোল থেকে। প্রথমে দিয়েছে, দেখো, পৃথিবীর কক্ষপথের পরিধি কত? পৃথিবীর কক্ষপথ মানে কি? ধরো এইখানে আছে সূর্য, ঠিক আছে? তো সূর্যকে কেন্দ্র করে কি করছে? পৃথিবী ঘুরছে, তাই না? তো পৃথিবী, এটা পৃথিবী কি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এইভাবে ঘুরছে ঘড়ির কাঁটা বিপরীতে। তাহলে এই যে রাস্তা, এই যে পথ, এটাকে বলা হয় কক্ষপথ। এই কক্ষপথের দৈর্ঘ্য কত? পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য মনে রাখবে 96 কোটি কিলোমিটার, ঠিক আছে? তাহলে পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত? 96 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার কি মনে রাখবে? এই সূর্য আর এই হচ্ছে পৃথিবী, এই দুজনের মধ্যে যে গড় দূরত্ব সেটা হচ্ছে 15 কোটি কিলোমিটার। ওকে, 6400 কিলোমিটার কি? ধরো এটা পৃথিবীর হচ্ছে এটা কেন্দ্র থেকে এইটুকু কি? ব্যাসার্ধ, আর এই গোটাটা কি? ব্যাস। তো পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। এটা রাউন্ড ফিগারে ধরা হয়। আর অ্যাকচুয়াল ব্যাসটা কত? 6371 কিলোমিটার, ঠিক আছে? তাহলে এটাকে রাউন্ড ফিগার ধরলে কত হয়? 6400 কিলোমিটার হয়। ওকে, 3,84,000 কিলোমিটার কি? এটা হচ্ছে পৃথিবী আর চাঁদের মধ্যে দূরত্ব। তাহলে পৃথিবী আর চাঁদের মধ্যে যে গড় দূরত্ব সেটা কত? না 3,84,000 কিলোমিটার। ওকে, চলো 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 2 নম্বর প্রশ্ন বলছে 21শে মার্চ দিনটিকে কি বলা হয়? তোমাদের এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। এই 4টা ডেট জিওগ্রাফির ক্ষেত্রে সারা জীবন মনে রাখতে হবে, যতদিন না তোমরা চাকরি পাচ্ছ। এবং চাকরি পাওয়ার পরেও তোমরা যখন টিচার হবে তখন কিন্তু অবশ্যই এই 4টা ডেট সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকা অবশ্যই দরকার। আমি অলরেডি এটার একটা ভিডিও দিয়ে দিয়েছি। এখানে বলছে, দেখো, 21শে মার্চ দিনটিকে কি বলা হয়? তো মনে রাখবে, এটা ধরো পৃথিবী, এই মাঝখানে আছে নিরক্ষরেখা, এর মান 0 ডিগ্রি। এদিকে আছে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি নর্থ, এদিকে আছে মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি কি না, এটা হচ্ছে সাউথ। এই নিরক্ষরেখার উপরে সূর্য পৃথিবী 2 দিন কিন্তু ঠিক লম্বভাবে কিরণ দেয়। একটা হচ্ছে 21শে মার্চ আর একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, ঠিক আছে? তাহলে 21শে মার্চ কি বুঝতে পারলাম? যা নিরক্ষরেখার উপরে কিন্তু সূর্যটা লম্বভাবে কিরণ দেবে। ওটাকে কি বলা হয়? জলবিষুব না মহাবিষুব না অন্য কিছু? তো মনে রাখবে এটাকে বলা হয় মহাবিষুব। ওকে, ওই 21শে মার্চের পর থেকে সূর্য আস্তে আস্তে কি হয়? উত্তর গোলার্ধে যেতে থাকে, ঠিক আছে? তাহলে 21শে মার্চের পর থেকে সূর্য যখন উত্তর গোলার্ধে যেতে থাকবে, আর উত্তর গোলার্ধে জলের পরিমাণ বেশি না স্থলের পরিমাণ বেশি? স্থলভাগের পরিমাণ বেশি, মানে মহাদেশের পরিমাণ বেশি, তাই এটাকে বলা হয় মহাবিষুব। মনে থাকবে, এটাকে কি বলা হবে? মহাবিষুব বলা হবে। তাহলে 21শে মার্চ। এরপর যেতে যেতে সূর্য কি করে? কর্কটক্রান্তি রেখার উপরে 21শে জুন আবার লম্বভাবে কিরণ দেবে, ঠিক আছে? তাহলে কর্কটক্রান্তি রেখার উপরে সূর্য কবে লম্বভাবে কিরণ দেয়? 21শে জুন। ওটাকে বলা হয় কর্কট সংক্রান্তি। তাহলে কর্কট সংক্রান্তি কি? 21শে জুন, ঠিক আছে? এরপর চলো, 21শে জুনের পরে সূর্য আবার কি দক্ষিণ দিকে যাওয়া শুরু করবে। দক্ষিণ দিকে যেতে যেতে আবার নিরক্ষরেখার উপরে কিন্তু 23শে সেপ্টেম্বর লম্বভাবে কিরণ দেবে। ওকে, তো 23শে সেপ্টেম্বর যখন আবার নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেবে, তাহলে তখন কি ওই দিন পৃথিবীতে দিন রাত সমান হবে। আর 21শে মার্চেও পৃথিবীতে দিন রাত সমান হয়। ও 23শে সেপ্টেম্বরের পর থেকে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ার পরে আস্তে আস্তে দক্ষিণ গোলার্ধে শিফট হয়ে যাওয়া শুরু করে। আর দক্ষিণ দিকে কিসের পরিমাণ বেশি?
জলের পরিমাণ বেশি, তাই এটাকে বলা হয় কিন্তু জলবিষুব। তাহলে জলবিষুব কবে বলা হয়? 23শে কিন্তু সেপ্টেম্বরকে বলা হয় জলবিষুব। ওকে, তাহলে 23শে সেপ্টেম্বরের পরে কি করে? আবার যেতে থাকে, যেতে 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 এটা আছে মকরক্রান্তি রেখা। মকরক্রান্তি রেখার উপর কি করে? 22শে ডিসেম্বর সেখানে গিয়ে কিন্তু সূর্য আবার মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ওই ডেটটাকে কি বলা হয়? মকর সংক্রান্তি বলা হয়। ঠিক আছে, এই 22শে ডিসেম্বরের পরে কি করে? সূর্য কিন্তু আবার ব্যাক করে, ব্যাক করা শুরু করে আবার চলে আসবে 21শে মার্চ। দেখো ডিসেম্বরের পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চের 21 তারিখ আবার নিরক্ষরেখায়, আবার উত্তর দিকে শিফট হতে হতে 21শে জুন কর্কটক্রান্তি রেখার উপরে। এইভাবে কিন্তু পৃথিবী এবং সূর্যের মধ্যে যে আদান প্রদানটা বা চলাচলটা হয়ে থাকে। ওকে, আচ্ছা এরপর আছে দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলেছে যে আন্টার্কটিকায় গ্রীষ্মকালের সূচনা হয় কখন? একটু আগেই বললাম। তাহলে আন্টার্কটিকা কোন দিকে আছে? এটা নিরক্ষরেখা। আন্টার্কটিকা কি দক্ষিণ দিকে আছে, তাই কি না? তো দক্ষিণ দিকে সূর্য আপাতত আসতে শুরু করে কবে? 23শে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু সূর্য কিন্তু নিরক্ষরেখা পার হয়ে দক্ষিণ দিকে আসা শুরু করে। তো যেতে যেতে কি হয় বলতো? এখানে 22শে ডিসেম্বর কিন্তু কর্কটক্রান্তি রেখাতে সূর্য পৌঁছে যায়। 22শে ডিসেম্বরের পরে কিন্তু সূর্য আর কর্কটক্রান্তি রেখা পার হয়ে দক্ষিণ দিকে যেতে পারবে না, আবার উত্তর দিকে ব্যাক করবে। তাহলে ওই ডিসেম্বর মাসে কি হবে? দক্ষিণ গোলার্ধে কি গ্রীষ্মকাল হবে। তো আন্টার্কটিকায় গ্রীষ্মকাল কখন হবে? অবশ্যই ডিসেম্বর মাসে হবে, সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? ধরো এটা পৃথিবী, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, এইভাবে একটা অক্ষ আছে। এই অক্ষটা কি করে বলতো? ওই কক্ষতলের সাথে হেলে থাকে। কত ডিগ্রি কোণে হেলে থাকে? 66.5 ডিগ্রি কোণে কিন্তু এটা হেলে থাকে। উত্তর হবে বি, 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। ওকে, 5 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে দেখো আরোরা বোরিয়ালিস দেখা যায়। ঠিক আছে, এটা উত্তর হবে আরোরা বোরিয়ালিস উত্তর গোলার্ধে মানে উত্তর মেরুতে, আর আরোরা যদি বলতো অস্ট্রালিস সেটা কিন্তু হতো দক্ষিণ মেরুতে। এটা কি বলতো? এটা একটা হচ্ছে মেরু প্রভা বা মেরু জ্যোতি। ঠিক আছে, আয়নোস্ফিয়ার স্তরের উপরে যখন উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধে টানা 6 মাস রাত থাকে তখন কিন্তু একটা আলোর বর্ণ বা আলোর ছটা লক্ষ্য করা যায়, সেটাকে কি বলা হয়? মেরু প্রভা বা মেরু জ্যোতি বলা হয়। তো উত্তর গোলার্ধে মানে উত্তর মেরুতে সেটা বলা হয় আরোরা বোরিয়ালিস, আর দক্ষিণ মেরুতে বলা হয় আরোরা অস্ট্রালিস। আরোরা অস্ট্রালিস। এটা কিভাবে মনে রাখবে? অস্ট্রেলিয়া আমাদের নিরক্ষরেখার কোন দিকে আছে? দক্ষিণ দিকে আছে, তাই দক্ষিণ গোলার্ধে মানে দক্ষিণ মেরুর কথা বললে আরোরা অস্ট্রালিস, আর বাদ বাকি যেটা আছে বোরিয়ালিস সেটা হবে উত্তর গোলার্ধ মানে উত্তর মেরু। অপসূর অবস্থানে সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব কত হয়? অপসূর মানে কি বলতো? 4 জুলাই পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয়, সেটাকে বলা হয় অপসূর। দূরত্ব যেহেতু সবচেয়ে বেশি হয় 15,20,00,000 কিলোমিটার বা 15.2 কোটি কিলোমিটার কিন্তু এর টোটাল ডিস্টেন্স হয়। 7 নম্বর, সূর্যগ্রহণ কর্কটক্রান্তি রেখার উপর লম্ব হয়ে পড়ে। একটু আগে বললাম জুন মাসের 21 তারিখে সূর্য কিন্তু কর্কটক্রান্তি রেখার উপরে লম্ব হয়ে পড়ে, অর্থাৎ উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় 21শে জুন এবং রাত সবচেয়ে ছোট হয় 21শে জুন। ঠিক আছে, আর 21শে জুনকে কি বলা হয়? না বিশ্ব যোগ দিবস পালন করা হয়। বিশ্ব যোগ দিবস কবে পালন করা হয়? না সেটা কিন্তু এই 21শে জুন তারিখটা। এটা কি না উত্তর গোলার্ধে দিন কিন্তু সবচেয়ে বড় থাকে। ওকে, পরের নাম্বার আছে দেখো, পৃথিবীর আবর্তন করে। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? ঠিক আছে, পৃথিবী কিন্তু অবশ্যই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলেই সূর্য কিন্তু পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। আর পৃথিবী যদি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করতো তাহলে সূর্য পশ্চিম দিকে উঠতো এবং পূর্ব দিকে কিন্তু অস্ত যেত। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে পৃথিবী সহ আরো কয়েকটা গ্রহ আছে যেটা পশ্চিম থেকে পূর্বে ঘোরে, কিন্তু মাত্র ব্যতিক্রম দুটো আছে, সেই দুটোকে মনে রাখতে হবে। তাহলে পৃথিবী আবর্তন করে কোন জায়গা থেকে? না পশ্চিম থেকে পূর্বে, এটা হয়ে গেল। আচ্ছা, পূর্ব থেকে পশ্চিম দিকে এটা কি আবর্তন করে কোনো গ্রহ? হ্যাঁ করে, সেটা কি শুক্র গ্রহ। ঠিক আছে, তাহলে শুক্র যে গ্রহটা আছে সেটা কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? পূর্ব থেকে পশ্চিমে। তার মানে শুক্র গ্রহে সূর্য কোন দিকে উঠে বলতো? সূর্য উঠে কিন্তু পশ্চিম দিকে। ওকে, ঠিক আছে, তাহলে কোন গ্রহের সূর্য পশ্চিম দিকে ওঠে? শুক্র গ্রহে। কেন বলতো? শুক্র গ্রহ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আবর্তন করে তার জন্য। ওকে, তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে পৃথিবীতে কি কখনো সূর্য পশ্চিম দিকে ওঠা সম্ভব? হ্যাঁ, যদি পৃথিবীর আবর্তন গতি উল্টা হয়ে যায় মানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পাক খায় তাহলে কিন্তু সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠবে। ওকে, তাহলে 8 নম্বর প্রশ্ন হলো এটা। আচ্ছা, আর একটা জিনিস, এই দক্ষিণ থেকে উত্তর দিকে
এটাও কিন্তু একটা গ্রহ কিন্তু আবর্তন করে, সেটার নাম হচ্ছে ইউরেনাস। সেটার নাম কি? ইউরেনাস। ইউরেনাস যে গ্রহটা আছে সেটা আবর্তন করে দক্ষিণ থেকে উত্তর দিকে। তাহলে এই গ্রহে সূর্য কোন দিকে উঠবে বলো তো? দক্ষিণ দিক থেকে উত্তর দিকে, তার মানে উত্তর দিকে সূর্য উঠবে। সূর্য উঠবে উত্তর দিকে, আর অস্ত যাবে কোন দিকে? না, অস্ত যাবে কিন্তু দক্ষিণ দিকে। এটাকে কিন্তু বুঝতে হবে। তাহলে দুটো উপগ্রহ পেলাম ব্যতিক্রম, একটা শুক্র সেটা আবর্তন করে পূর্ব থেকে পশ্চিমে, আর একটা কি পেলাম? ইউরেনাস, সেটা আবর্তন করে দক্ষিণ থেকে উত্তরে। উত্তর থেকে দক্ষিণে না কিন্তু, দক্ষিণ থেকে উত্তরে। এটাকে খেয়াল রেখো সবাই। 9 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ প্রতি ঘন্টায় কত? মন রাখবে, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি, সেটা কিন্তু 1666 কিলোমিটার। আর এটা যদি অপশনে না থাকে তাহলে 1650 কিলোমিটার পার ঘন্টা হবে। ওকে, মোট কথা হচ্ছে 1650 বা 1666 যাই থাকুক, এই দুটো মানের আশেপাশে যে মানটা হবে সেটাই হবে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ। আর যদি বলে মেরুতে পৃথিবীর আবর্তনের বেগ কত, মনে রাখবে মেরুতে আবর্তনের বেগ কিন্তু 0। ওকে, চলো 10 নম্বর এবং আজকের লাস্ট প্রশ্ন। পৃথিবীর অনুসুর অবস্থান হয়, তাহলে অনুসুর মানে পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে কম হয় সেটাকে বলা হয় অনুসুর অবস্থান। কোন তারিখে হয়? সেটা কিন্তু 3রা জানুয়ারিতে হয়। ঠিক আছে, তাহলে 3 জানুয়ারি কি হয় বলো তো? তোমার হচ্ছে পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়, সেটাকে বলা হয় অনুসুর। ওকে, তো আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের অলরেডি গাজল সিভিল সার্ভিস একাডেমি অ্যাপের মধ্যে আপার প্রাইমারি টেটের কোর্স শুরু হয়েছে। তোমরা কেউ যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অ্যাপটিকে ডাউনলোড করে নাও, এবং সেখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে। ভিডিওটি প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।